যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটে আদৌ, তাহলে পরে কিন্তু রংপুর হাতছাড়া হবে। এবং ওই যে আমরা মানে সেভেন সিস্টারের মালিক, আমাদের সমুদ্রের মালিকানা আমাদের, ওইটা ফেনী অব্দি কেটে দিয়ে ওটা নিয়ে নেবে। ভারতের এই মহড়া কি আসলেই যুদ্ধের প্রস্তুতি, নাকি আসলেই মহড়া, নাকি মানে ভারত সীমান্তে এক ধরনের প্রস্তুত আছে বলে আমি আরো 3-4 মাস ধরে শুনছি? আপনি যদি একটু বিষয়টা বলতেন। না, আমি আগেই বললাম যে এই ব্যাপারে কবে কি হবে না হবে এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, কারণ না, আমার কাছে সীমান্তে এরকম কোনো সীমান্তে খবরও নেই। সেতু তৈরি করা, এই ইস্ট এবার ফ্রন্টে ভারত বেশ কয়েকটি হেডকোয়ার্টারের দেখুন, মতো নির্মাণ করে। সেভেন সিস্টার্সে উনি যেটা বলছেন আমি ওনার সঙ্গে একমত নই। এই কারণে একমত নই, কারণ ইন্টেলিজেন্স মারফত আমরা যেটা খবর পাচ্ছি সেটা হচ্ছে ওখানে বেশ ডেপ্লয়মেন্ট হয়েছে, প্রচুর ডেপ্লয়মেন্ট হয়েছে। এবং আমরা যতদিন শেখ হাসিনা ওইখানে মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, এটা আমাদেরও উচিত হয়নি যে ওই জায়গাটা 4,000 কিলোমিটারের ওপরে সীমান্তকে আমরা অরক্ষিত রেখে দেবো। একটা শোয়ে আপনি আমায় জিজ্ঞেস করেছিলেন কত বাংলাদেশি আমাদের ভারতে আছে, আমি বলেছিলাম 2 কোটির ওপর। আপনি খুব অবাক হয়েছিলেন। এখন ধীরে ধীরে দেখা যাচ্ছে এসআইআর করার পরে দেখলাম দলে দলে এখান থেকে এখন নিজেরা ভেগে যাচ্ছে। আজকেও বেরিয়েছে, প্রতিদিনই পালিয়ে যাচ্ছে লোকজন। তো যেখান থেকে বলছে আমরা সেভেন সিস্টার আক্রমণ করব, সেখানে ভারতবর্ষ খোলা রেখে দেবে কোনো সৈন্যবাহিনী না রেখে, আমার মনে হয় না। না, সেটা ওখানে ভারী ডিপ্লয়মেন্ট আছে, হয়তো দৃশ্য দেখা যাচ্ছে না, কিন্তু ডিপ্লয়মেন্ট আছে। আর মোদী সরকার আসার পরেতে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার গুলোকে, বর্ডার ইনফ্রাস্ট্রাকচার এমন ভাবে তৈরি করা হয়েছে যে যে কোনো জায়গায় আপনার এয়ারলিফটিং করার, C-130 বিমান নামা ওঠা, রানওয়ে তৈরি, রাস্তা তৈরি, সমস্ত কমপ্লিট। এবং সেভেন সিস্টার যেহেতু খুব একটা মানে নাট বলা যায়, ভারতবর্ষের একটা নাট, ওইটুকু 22 কিলোমিটারের রাস্তা যদি কেটে দেয় তাহলে পরে আমাদের দেশটা পুরো ভাগ হয়ে যাবে। সেইখানে এই পরিস্থিতিতে ভারত চুপ করে বসে থাকবে ডিপ্লয়মেন্ট না করে, এটা আমি মানতে পারি না। ডেভেলপমেন্ট আছে ওখানে, প্রচুর ডেভেলপমেন্ট আছে। এখন দেখুন এই যে সমস্যা যেটা 22 কিলোমিটারে রয়েছে না, ভারতবর্ষ এবার পার্মানেন্টলি এটাকে সমাধান করবে। এটা হচ্ছে যদি লাগে, যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটে আদৌ, তাহলে পরে কিন্তু রংপুর হাতছাড়া হবে। এবং ওই যে আমরা মানে সেভেন সিস্টারের মালিক, আমাদের সমুদ্রের মালিকানা আমাদের, ওইটা ফেনী অব্দি কেটে দিয়ে ওটা নিয়ে নেবে। আপনি আজকে লিখে রেখে দিন, ডেট দিয়ে লিখে রেখে দিন, যদি আক্রমণ হয় তাহলে আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বলছি যে আপনার এই দিকে যাবে, ওই দিকেও যাবে, অখণ্ড বাংলাদেশ থাকবে না। এবারে যেমন মানলে পরে অখণ্ড পাকিস্তান থাকবে না। কারণ রাজনাথ সিং কিন্তু একটা কথা বলেছিলেন, সার্ক্রিক হয়ে করাচি যাওয়া যায়, ওদিকে বালুচিস্তান অশান্ত। আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমাদের কাছে এসেছিলেন, বাগরাম এয়ারবেস ভারতের হাতে তুলে দিয়েছে চুক্তি করে, সেখানে ইন্ডিয়ান সোলজার ডিপ্লয় হয়ে গেছে, রানওয়ে ঠিক করা হচ্ছে। পাকিস্তানকে 3 দিক দিয়ে ঘিরছে, এক হচ্ছে আপনার আফগানিস্তান, 2 হচ্ছে এদিকে তালিবান টিটিপির সঙ্গে একটা হয়েছে, আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এদিকে ইন্ডিয়া, 3 দিক দিয়ে ঘিরছে। একে সিন্ধের লোক স্বাধীনতা চাইছে, সিন্ধবাসী যারা, পিওজেকে যারা আছে তারা ওখানে স্বাধীনতা চাইছে। আমার উপস্থিত আমার বন্ধু নিশ্চয়ই বলতে পারবেন এটা, এই খবরগুলো তিনিও নিশ্চয়ই রাখেন। তো তারাও স্বাধীনতা চাইছে।
বালুচিস্তানের স্বাধীনতা যে কোনো দিন ভারত যদি আক্রমণ করে, যে কোনো দিন ভারত স্বাধীন হয়ে যাবে। তাহলে একটা প্রদেশ গেল। গিলগিট যদি পিওজেকে যদি ভারত নিয়ে নেয়, ভারতের সঙ্গে যদি পিওজেকে মিলিয়ে নেয়, যদিও আমি অত্যন্ত বিরোধী এই অখণ্ড ভারতের, আমি অত্যন্ত বিরোধী। কারণ এই 20 মাইল ভেতরে ঢুকিয়ে নিয়ে আমাদের শান্ত ভারতটা অশান্ত হয়ে যাবে। তো যাই হোক, তাহলে পরে গিলগিট বালতিস্তান দেবে যদি নেয়, মানে যদি এগুলো হয়, তাহলে গিলগিট বালতিস্তান নেবে। গিলগিট বালতিস্তান নিলে সোজা ওখান থেকে বালুচিস্তান হয়ে, বালুচিস্তান ফ্রিডম ফ্রি হয়ে গেলে বালুচিস্তান হয়ে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো, ওখান থেকে ইরান হয়ে, তুর্কি হয়ে ইউরোপ। এটা হচ্ছে প্ল্যান। এবার সেটা কতটা বাস্তবায়িত হবে, কতটা হবে না, সেটা আমি এখন বলতে পারবো না, কারণ আমি তো সরকারের অংশ না। জি জি, সেটাই বলতে বুঝতে পারবো না। পেরেছি। আর ধরেন ছোটবেলা থেকেই শুনি বেলুচিস্তান স্বাধীন হয়ে যাচ্ছে, হ্যাঁ, একদম ছোটবেলা থেকে শুনছি, তো না, এখনো হয়নি। 65 সালে তো একটা বিদ্রোহ হয়েছিল বেলুচিস্তানে, যেটা হয়েছিল জেনারেল তিক্তা খান খুব ব্লাডিলি সাপ্রেস করেন, যেই কারণে তার নাম ছিল বুচার অফ বালুচিস্তান। জি, তারপরে বাংলাদেশে এসে তার নাম হয়ে গেল বুচার অফ বাংলাদেশ। রাইট। যেখানে So, যাই সেখানে সে বুচার ছিল আর কি। তো এখন এই যে রোড ম্যাপের কথা বললেন তরুণ ঘোষ, সাবির মুস্তাফা, আপনার কাছে কি মনে হয় এটা কি ভারতের স্বপ্ন? এটা আমার মনে হয় একটু একটু কল্পনা প্রসূত। এখন পর্যন্ত বাগরাম এয়ারবেস ভারতকে দিয়েছেন কোনো প্রমাণ বা কোনো এমনকি কোনো ক্রেডিবল রিপোর্ট আমি দেখি নাই কোথাও। এবং আমাদের একজন কলিগ শুভজিৎ বাগচি, আপনি হয়তো চেনেন তরুণ ঘোষ, তিনি বিবিসি বাংলা রিপোর্ট, প্রায় 1 মাস আফগানিস্তানে আছেন। সে ওই প্রথম আলোতে রিপোর্টিং এর জন্য গেছেন, গিয়ে এবং তাদের একজন মন্ত্রীকে ইন্টারভিউ করেছেন এবং মন্ত্রী পরিষ্কার বলে দিয়েছে যে আফগানিস্তান ভারতের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়বে না, অথবা পাকিস্তানের হয়ে ভারতের বিরুদ্ধেও লড়বে না। অর্থাৎ তার একটা দুই দেশের মধ্যে একটা নিউট্রাল অবস্থানে থাকতে চায়। তো সেই অবস্থায় এটা যদি সত্য কথা হয়, তাহলে সেই অবস্থায় বাগরাম এয়ারবেসটাকে ভারতকে দেবে আমার সেটা মনে হয় না। তবে হ্যাঁ, বালুচিস্তান, পাকিস্তানের অবস্থা বালুচিস্তানের খুবই নাজুক এবং এইটাই ভারত এক্সপ্লয়েট করার চেষ্টা করবে। সিন্ধ বা আজাদ কাশ্মীর বা পিওকে, পাকিস্তান কন্ট্রোল কাশ্মীর, সেগুলো পরের কথা, কিন্তু বালুচিস্তান আমার মনে হয় অনেক অ্যাডভান্স স্টেজে আছে। একটা ওখানে যে বিদ্রোহ চলছে, শুধুমাত্র চীনের একটা স্বার্থ আছে গোয়াদর পোর্ট, কারণ চীনের একটা হাইওয়ে সেই গিলগিট থেকে এসে গোয়াদর পোর্ট পর্যন্ত গেছে তাদের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের অংশ হিসাবে। সেজন্য চীনের একটা বড় স্বার্থ আছে বালুচিস্তানে। সেজন্য হয়তো চীনকে কিছু টাইট দেওয়ার জন্য হয়তো অন্যান্য দেশও ভারতের সাথে সহযোগিতা করতে পারে বালুচিস্তানে থেকে পাকিস্তানের হাত থেকে বিচ্ছিন্ন করার জন্য। কিন্তু সেগুলো আমার মনে হয় এখনো মানে বাস্তবায়নের পর্যায়ে করেনি, ম্যাচিওর করার জায়গা এখন আসেনি। আর ভারত তো বিশাল দেশ, ভারতের নিজেরও তো অনেক সমস্যা আছে, কাশ্মীরে সমস্যা আছে, নর্থ ইস্টে সমস্যা আছে, এবং ভারতের তারপরে তাদের চীনকে নিয়ে মাথা ঘামাতে হয়। এটা তো শুধু পাকিস্তান না, চীন, এখন আবার বাংলাদেশ আরেকটা সমস্যা এসে জুটেছে। ভারতের কিন্তু সমস্যা বাড়ছে। এখন আমেরিকা যখন ভারতের সঙ্গে সামরিক চুক্তি করলো, আপনার কাছে কি মনে হয় এতে করে চায়নার সঙ্গে দূরত্ব বাড়লো নাকি কমলো? কাকে বলছেন? আপনাকে বলছি। না, এই চুক্তি কিন্তু নতুন চুক্তি না, এটা হচ্ছে নবায়ন। এই চুক্তি আগেও ছিল, নবায়ন করা হয়েছে, এবং কিন্তু অনেক ভারতেরই অনেক মানে অ্যানালিস্ট এটাকে পছন্দ করছেন না। যেমন প্রবীণ সোনি বলে একজন অ্যানালিস্ট আছেন, সামরিক বিশ্লেষক, তিনি মনে করছেন যে ভারত এই চুক্তি নবায়ন করা উচিত হয়নি, কারণ ভারতের যেরকম রোল পাওয়া উচিত আমেরিকার সাথে মানে সমান সমান, সেই রোলটা এই চুক্তি দেয় না। হ্যাঁ, এবং মনে করে যে ভারতের জন্য খারাপই হবে এই চুক্তি। আর চায়নার সাথে আমেরিকার যেটা হচ্ছে সেটা হচ্ছে একেবারে বাণিজ্যিক ব্যাপার। চায়না কিন্তু অন্য স্ট্র্যাটেজিক ব্যাপারে আমেরিকার সাথে কোনো আলোচনায় যাচ্ছে না। এবং আপনি দেখেন সম্প্রতি যে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের যে মিটিং হয়ে গেল, সেখানে তো নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন, তিনি শি জিনপিং এর সাথে বৈঠক করেছেন, এবং আমার মনে হয় চীন এবং ভারত কিছুটা ওই তাদের সম্পর্কটা যে শীতলতা কাটিয়ে একেবারে উষ্ণ না হলেও একটা ওয়ার্কিং রিলেশনশিপে আনার চেষ্টা করছে, যাতে
ভারত আর আমেরিকার গুটি, চায়নার বিরুদ্ধে আমেরিকার গুটি হিসেবে খেলতে চাইবে না। এখন আমি জানি না এটা কতদূর আগাবে, কারণ দুই দেশের মধ্যে তো পারস্পরিক বিশ্বাস একটা অভাব আছে, ট্রাস্ট তো খুব স্ট্রং না। দুই দেশে যুদ্ধ করেছে এক দফা, তারপরে অরুণাচল প্রদেশ বা চীন নিজের বলে দাবি করে, ওদিকে লাদাখের কিছু অংশ আকসাই চীন দখল করে বসে আছে, যেগুলো ভারত তার বলে দাবি করে। তো এই বিষয়গুলা সমাধান না হওয়া পর্যন্ত পারস্পরিক আস্থা কতটুকু থাকবে আমি জানি না, কিন্তু তারা চেষ্টা করছে একটা কার্যকরী ওয়ার্কিং রিলেশনশিপ আনতে, যাতে বৈরিতাটা কম থাকে। জি, এই যে একটা ওয়ার্কিং রিলেশনশিপের কথা বললেন সাবির মুস্তাফা, তরুণ ঘোষ, আপনার কাছে কি মনে হয় এখানে কি বাংলাদেশে একটা বার্গেনিং ইস্যু? না, বাংলাদেশ কোনো বার্গেনিং ইস্যু না। বাংলাদেশ হচ্ছে দাঁত হাজার চুলকানির মতো একটা, মানে আপনাকে জ্বালিয়ে মারবে, কিন্তু ক্যান্সার নয়, কিন্তু প্রতিনিয়ত আপনাকে জ্বালিয়ে মারবে। এই দাঁত হাজার চুলকানির মতো যদি বাংলাদেশ যদি প্রতিনিয়ত যদি খুঁচিয়ে যায়, একটা সময় কিন্তু মানুষ কিন্তু খেপে যায়, তখন একটা সংঘাতের একটা সৃষ্টি যদি হয়, তাহলে খুব খারাপ জায়গায় যাবে। যদি হয়, খুব খারাপ জায়গায় যাবে। আর এমনি ভারত কখনো চাইবে না যে ভারতের বৈরী কোনো রাষ্ট্রপ্রধান বাংলাদেশের ক্ষমতায় বসুক, কখনোই চাইবে না। এখন আপনি বলতে পারেন কেন? কারণ জিও স্ট্র্যাটেজিক্যালি আপনি বাংলাদেশকে দেখুন, ভারতের একদম তিন দিকে ওদিক দিয়ে ঘেরা, মধ্যিখানে বাংলাদেশটা, একদিকে হচ্ছে বঙ্গোপসাগর। এখন যদি এই যে 4000 কিলোমিটার আমরা দীর্ঘদিন ধরে এই যে একে অবহেলা করেছি, দিনের পর দিন লোক ঢুকে আমাদের ডেমোগ্রাফি পুরো চেঞ্জ করে দিয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভোটারের, আপনি এই জানেন, ওয়েস্ট বেঙ্গলে যে লাস্ট রিপোর্টটা আমার কাছে এখনো আছে, এই মোবাইলটার মধ্যেই আছে, আমি আপনাকে দেখাতে পারছি না। 40% ভোটার বেড়েছে গত 11 বছরে। 40% ভোটার বেড়েছে, আর ভোট বেড়েছে 13%। কি করে হয় 11 বছরে, কি করে হয়? যার জন্যই এসআইআরটা আরো বেশি করে হচ্ছে পশ্চিমবঙ্গে। আর এই পশ্চিমবঙ্গে রাজনীতির খেলা হয়েছে একেবারে 1977 সাল থেকে টানা 2000, এই 24-25 এখনো চলছে, এই রাজনৈতিক খেলা চলছে। এখানে বর্ডার পোস্ট গড়ার জন্য কোনো রকম জায়গাও দেওয়া হয়নি, না ইনফিল্ট্রেট করুক, এখানে সব ব্যবস্থা করা আছে। আধার কার্ড হয়ে যাবে, রেশন কার্ড হয়ে যাবে, আপনার প্যান কার্ড হয়ে যাবে, সব 2 নম্বর ব্যবস্থা করা আছে। তারা ভোটার লিস্টে নাম তুলে দিচ্ছে, তুলে দিয়ে ভোট নিয়ে চলে যাচ্ছে। ক্রমশ আমরা সংখ্যালঘু হয়ে যাচ্ছি। এভাবে তো চলতে পারে না। যারা আজকে এখানে এসআইআর হওয়ার পরে যারা দেখা যাবে যারা হিন্দু আছে, তাদেরকে কিন্তু কিছুই করবে না। বা 2002 সালের আগের কোনো প্রমাণপত্র যদি কেউ দেখাতে পারে, কোনো মুসলিম দেখাতে পারে, তাকেও কিছু করবে না। কিন্তু 2002 সালের আগে তার বাবা বা ঠাকুরদা বা কেউ ভোটার লিস্টে তার নাম ছিল, এইটা তাকে দেখাতে হবে, প্রমাণ করতে হবে। আর 11টা শর্ত দিয়েছে, তার মধ্যে যে কোনো 2টো শর্ত আপনাকে পূরণ করতে হবে। সেই 2টো শর্ত যারা এই ভারতবাসী তারা খুব আরামসে তারা পূরণ করে দেবে। খুব একটা হুমকি বাংলাদেশ তা নয়, কিন্তু বাংলাদেশ যা চুলকানির মতো। এই রোজকার এই বিরক্তি, এটা ভারতবর্ষ আর মেনে নেবে না। তারপরে হুমকি দিচ্ছে 50 লক্ষ জেহাদি নিয়ে ভারত গাজবায়তুল হিন্দ করবে। হাস্যকর, সবাই বলে হাস্যকর, কিন্তু ভারতের একটা অংশ যারা আছে, চরম হিন্দুত্ববাদী যারা আছে, দাদা ভালো করে জানবেন, এই চরম হিন্দুত্ববাদী যারা আছে, তারা কিন্তু প্রতি মুহূর্তে সরকারকে কবজা মানে করতে চেপে ধরছে, যে এখনো কেন করছেন। এই শেষ যে পার্লামেন্ট রাজ্যসভার যে হইচইটা হলো, বিরোধীরাও এর সঙ্গে জুড়ে গেছে, কারণ এটা রাজনীতি, এ পলিটিক্স। এইটা দিয়ে সরকারকে ঘেরা যাবে। কেন মোদি এত নরম? সরকারকে ঘেরা যাবে, সুতরাং ঘেরো।
এটাও তো রাজনীতি। কিন্তু দেশের স্বার্থ যখন এসে দাঁড়াবে না, তখন দেখবেন সব বিরোধী সব এক হয়ে গেছে, এক হয়ে গিয়ে সেই শিয়ালের হুক্কা হুয়া করছে আর কি।